ব্রজদার হাত ধরে বলেছিলেন, মাই ডিয়ার বীরজু, জাতির প্রেস্টিজ তোমার হাতে। আমি শালিমার গার্ডেন থেকে ফুল তুলিয়ে রেখেছি। বেস্ট শাল, যে পশমের সুতো দিয়ে তৈরি হয়, সেই সুতো আনিয়ে রেখেছি। আপনাদের সাবধান করে দিয়েছিলাম, ব্রজরাজ কারফর্মা যখন মুখ খুলবেন তখন তাকে কোনো মতেই ডিস্টার্ব করবেন না। ব্রজদার কথা শোনবার একটাই মাত্র শর্ত আছে, কান পেতে শুধু শুনে যাওয়া। প্রশ্ন নয়, তর্ক নয়, পিছনে সামনে হাসি নয়, এমনকি চোখ টেপাটিপি পর্যন্তও নয়। অবিশ্বাসীর গন্ধ পেলেই ব্রজদার মুখ বন্ধ হয়ে যায়। ব্রজদা বাংলাদেশ ও জাতির উত্থান পতনের ইতিহাসের এমন নেপথ্য সব অধ্যায় জানেন, যেগুলো সাধারণ বাঙালির জানা নেই বলেই তো বাঙালির আজ এই দুর্দশা। আত্মবিস্মৃতির অতল অন্ধকারে বাঙালি আজ তলিয়ে আছে। বাঙালিকে ওঠাবার জন্য, জাগাবার জন্যই ব্রজদার কাহিনী বলা দরকার। বাঙালির উচিত বাংলার শ্রেষ্ঠ সন্তান ব্রজদাকে চেনা। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির ইংরাজি অনুবাদে হাত দিয়ে ব্রজদাকে মাঝে মাঝে পড়ে শোনাতেন। একদিন কবি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্রজ, কীরকম বুঝছ? ব্রজদা কবিকে অভয় দিলেন, পড়ে যান না, ভয় কি, আমি তো আছি। এই আশ্বাস কবিকে যে কি পরিমাণ উৎসাহিত করেছিল এবং তার ফলে জগৎসভায় বাঙালির যে শ্রেষ্ঠ আসন নিতে পেরেছিল, বিশ্বের লোক আজ তার সাক্ষী। তাহলেই বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ পাবার পিছনে ব্রজদার অবদান কতখানি। অথচ আমাদের দুর্ভাগ্য, এই ইতিহাস আমরা জানি নে। আমরা এও তো জানিনি বলাকা কবিতা লিখতে ব্রজদাই কবিকে খুঁচিয়েছিলেন। সেদিন ব্রজদা সবিস্তারে যখন এই কাহিনী বলতে শুরু করেছিলেন, তখন কোনো এক মূঢ় যেন পিছন থেকে খুক খুক করে হেসে ফেলেছিল। ফলে ব্রজদা তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করেছিলেন। পরে বহু কষ্টে আমাকে সে কাহিনী ব্রজদার মুখ থেকে বের করতে হয়েছে। তাই আপনাদের পই পই করে বারণ করি, ব্রজদার সামনে বেচাল হবেন না। বাংলা ও বাঙালির আশু সর্বনাশটি ঘটাবেন না। বলাকা কবিতা লেখাবার হিস্ট্রি এখানে বলতে বসিনি। আসলে এ কাহিনী ব্রজদার এফিসিয়েন্সির। তবু পাঠকগণের কৌতূহল চরিতার্থ করবার জন্য অতি সংক্ষেপে সেই হিস্ট্রি আগে বলছি। ভাইসরয়ের জাঁদরেল এডিকান কর্নেল ক্লিমেন্টকে কুস্তিতে হারিয়ে দেবার পর ব্রজদা আর কর্নেল সাহেবের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে। কর্নেল সাহেবের নেমন্তন্ন পেয়ে ব্রজদা সেবার কাশ্মীরে বেড়াতে যান। কার্তিক মাস, পাহাড়ে পাহাড়ে শীত এসে পড়েছে, বরফ জমতে শুরু করেছে। চিনার গাছের পাতা ঝরে ঝরে শ্রীনগর শহরের পথে পথে খালে ডালে ছড়িয়ে পড়েছে। হাউসবোটে আর শিকারায় ঘুরে ঘুরে ব্রজদা কর্নেল সাহেবের সঙ্গে হাঁস মেরে বেড়াচ্ছেন। ওরা দুজনেই মহারাজার গেস্ট। ব্রজদা শিকারা চালিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করায় মহারাজা ব্রজদাকে সুন্দর একখানা তলোয়ার উপহার দিয়েছিলেন। ব্রজদা বললেন, প্র্যাকটিক্যালি সেই তলোয়ার থেকেই কবি বলাকার প্রেরণা পান। তবে শোন, আমি আর কর্নেল সাহেব একদিন শিকারায় বাইচ খেলছিলাম। সেই শিকারার বাইচ নিয়েই তো হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর ধরতে গেলে বলাকার সূত্রপাত হলো সেই অ্যাক্সিডেন্ট থেকে। কর্নেল সাহেবের খেয়াল চাপল শিকারার বাইচ খেলবে। সাহেব ছিল চ্যাম্পিয়ন হাল ধরিয়ে। বললে, ব্রজ, তুমি তো বেঙ্গলি, নৌকো বাইচ শুনেছি তোমাদের ন্যাশনাল স্পোর্টসের মতো। হারলে যদি লজ্জা না পাও তো এসো, এক হাত লড়ে যাই। ন্যাশনাল প্রেস্টিজে ঘা পড়লে ব্রজদা আর স্থির থাকতে পারেন না, সে তো আমরা বরাবর দেখেছি। ব্রজদা তৎক্ষণাৎ বললেন, আই অ্যাকসেপ্ট। ব্যাস, সঙ্গে সঙ্গে এক সাইজের দুখানা শিকারা মহারাজ বের করে দিলেন। গোটা শ্রীনগরে সে কি উত্তেজনা! কাতারে কাতারে লোক জুটে গেল ডাল লেকের ধারে ধারে। হাজার হাজার হাউসবোট ভাসল জলে।
মহারাজা মহারানী আর মহারানীর এক ভাইজি স্পেশাল বোটে করে এলেন। ব্রজদা মহারানীর ভাইজির যা বর্ণনা দিয়েছিলেন তাতে আমার মনে হয়েছিল ফিল্মের স্টাররাও তার কাছে শীষের শিকির বেশি কিছু নয়। ব্রজদা বলেছিলেন, খাস কাশ্মীরি বিউটি যে কি জিনিস সে তো তোরা আইডিয়া করতে পারবি নে, ওসব বর্ণনা করা যায় না। বাংলা সমালোচনা সাহিত্যের ভাষায় বলতে হয়, প্রচ্ছদ ছাপা ও বাঁধাই অতি উত্তম। শিকারায় উঠবার আগে রাজকুমারী চম্পাকলি ব্রজদার হাত ধরে বলেছিলেন, মাই ডিয়ার বিরজু, জাতির প্রেস্টিজ তোমার হাতে। আমি শালিমার গার্ডেন থেকে ফুল তুলিয়ে রেখেছি, বেস্ট শাল যে পশমের সুতো দিয়ে তৈরি হয় সেই সুতো আনিয়ে রেখেছি। তোমরা স্টার দিলেই মালা গাঁথতে বসবো, মনে রেখো সে মালা তোমার জন্য তোলা থাকবে। ব্রজদা আত্মপ্রত্যয়ের হাসির ছিটে রাজকুমারীর দিকে ছুড়ে দিয়ে হেসে শিকারায় এসে উঠলেন। ব্রজদা আর কর্নেল সাহেব রেডি হয়ে বসতেই মহারাজা ব্ল্যাঙ্ক ফায়ার করে স্টার্ট দিলেন। ব্রজদা মনে মনে বদর বদর বলে দাঁড়ে টান দিতেই দেখেন রাজকুমারী চম্পাকলি সুতোর সূঁচে একটি ফুল গেঁথেছেন। ব্রজদা ঘাড় ঝুঁকিয়ে ইশারা করতেই রাজকুমারীর মুখের হাসি শরতের রোদ হয়ে যেন লেকের জলে ছড়িয়ে পড়ল। ব্রজদা ইজিলি জিতে গেলেন, কিন্তু কর্নেল ব্যাটা নার্ভাস হয়ে একটা অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে বসল। শিকারার সেই তীরের মতো গতি সামলাতে না পেরে এক হাউসবোটের গায়ে গিয়ে মারল প্রচণ্ড ধাক্কা। বোটটা পোক্ত ছিল বলে ক্ষতি কারোর কিছু হলো না, কিন্তু একটা অপূর্ব সুন্দর বাঁধানো খাতা ছিটকে বেরিয়ে এলো বোটের ভিতর থেকে। আকাশে একটা প্যারাবোলা এঁকে ব্রজদার মাথার উপর দিয়ে তীর বেগে বেরিয়ে গেল। খাতার মলাটে সোনার জলে যে নামটা লেখা ছিল সেটা রোদের আলোয় ব্রজদার চোখে এসে বিঁধল, রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ও হাতের লেখা তো ভুলবার নয়। ব্রজদা মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে ফুল স্পিডে শিকারা চালিয়ে দিলেন। ঝপাঝপ দুখানা দাঁড়ে গোটা আষ্টেক হিঁচকে টান মারতেই তীরের বেগে শিকারাখানা এগিয়ে গেল, আর খাতাটা জলে পড়তে না পড়তেই ব্রজদা বাঁ হাতে হপ করে সেখানা ধরে ফেললেন। শিকারার স্পিডে সেদিন যে রেকর্ড সৃষ্টি করলেন ব্রজদা, আজও তা কেউ ভাঙতে পারেনি। কবিকে খাতাটা নিয়ে দিতেই কবি বিস্ময়ে বলে উঠলেন, ব্রজ, তুমি খাতাখানা খুব বাঁচিয়েছ। নতুন ধরনের কাব্য রচনা করব বলে ওখানা যত্ন করে বাঁধিয়ে এনেছি, আজকেই ট্রাঙ্ক থেকে বের করলাম, আর তারপরেই এই বিপত্তি। ওহ, খুব বাঁচিয়েছ। ব্রজদা কথা না বলে কবির পায়ের ধুলো নিলেন। তারপর থেকে কবি যতদিন শ্রীনগরে ছিলেন ব্রজদা রোজ সন্ধেয় কবির সঙ্গে গল্পগুজব করতে তার হাউস বোটে যেতেন। কর্নেল সাহেব যত বড় বন্ধুই হন আর রাজকুমারী চম্পাকলি যত বড় সুন্দরী হন, কিছুতেই কাজ ছাড়া করতে চাইতেন না। এদিকে অফিসে এন্তার কামাই হচ্ছে, নতুন চাকরি, প্রিভিলেজ লিভ, ক্যাজুয়াল লিভ শেষ হয়ে গেল, মেডিকেল লিভ শেষ হয়ে গেল। শেষে পরে যখন লিভ উইদাউট পে হবার উপক্রম, তখন ব্রজদা মরিয়া হয়ে পালিয়ে আসেন। সে আরেক হিস্ট্রি, পরে বলা যাবে। বাংলায় বলতে না পারলে বাঙালি হাঁপিয়ে মরে। নানান দেশের নানান ভাষা, এতদিন ইংরেজি বলে বলে ও ভাষাটার উপর ব্রজদার অরুচি ধরে গিয়েছিল। তাই কবিকে পেয়ে ব্রজদা যেন হাতে স্বর্গ পেলেন। সন্ধেবেলায় বোটের ছাতে বসে বসে ব্রজদা কবিকে লেখার বিষয়ে আইডিয়া দিতেন। সেই সময় একদিন এক ঝাঁক হাঁস উড়ে যেতে ব্রজদা বললেন, আচ্ছা, আপনি এই হাঁস নিয়েই তো একটা পোয়েট্রি লিখতে পারেন। সাজেশনটা সেদিন কবির খুব মনোপুত হলো। বললেন, চেষ্টা করে দেখব। তারপর অনেক দিন ব্রজদা কবির ওখানে গিয়েছেন। ব্রজদার কোমরে রাজকুমারী চম্পাকলি নিজের হাতে তলোয়ারটা বেঁধে দিয়েছেন। আবার তারও একটা হিস্ট্রি আছে। কিংখাবের খাপখানার সঙ্গে রং মিলিয়ে রাজকুমারী নিজের হাতে ব্রজদার জন্য কাশ্মীরি শালের একটা সবুজ পান্না রঙের কোমরবন্ধ বুনে দিয়েছিলেন। সেই কোমরবন্ধে তলোয়ার ঢুকিয়ে ব্রজদার কোমরে বেঁধে দিয়েছিলেন রাজকুমারী নিজ হাতে। কবি তলোয়ারখানা দেখে খুব খুশি, বারবার নেড়েচেড়ে দেখেন আর বলেন, এটা তো বেশ জিনিস হে ব্রজ, কি চমৎকার, কেমন সুন্দরভাবে বাঁকানো।
ব্রজদারও সেদিন কেমন যেন ভাব লেগে গেল। কোমর বন্ধে রাজকুমারীর ছোঁয়া, তার উপর কবির প্রশংসা, যেমন বাল্মীকির মুখ দিয়ে মা নিষাদ শ্লোকটা ফস করে বেরিয়ে গিয়েছিল, তেমনি ব্রজদার মুখ দিয়ে বেরিয়ে গেল, ঠিক যেন ঝিলমের বাঁকা স্রোতেরই মতো। কবি চমকে উঠলেন। দি আইডিয়া, থ্যাংক ইউ ব্রজ, পেয়ে গেছি, ইউরেকা। তারপর ধ্যানমগ্ন হয়ে বোটের ছাতে তক্ষুনি বসে গেলেন। বসে বসে সেই বাঁধানো খাতার প্রথম পাতায় মুক্তোর মতো হস্তাক্ষরে ফসফস করে লিখে গেলেন, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। এই হলো বলাকা কবিতা লেখার সংক্ষিপ্ত হিস্ট্রি। এর মধ্যে এই 3টে ছত্রের মধ্যে বাঙালির যে গৌরবময় ইতিহাস লুকিয়ে রয়েছে, কজন বাঙালি তার খবর রাখে? নিজেরা তো খবর রাখেই না, ব্রজদা যদি উপযাচক হয়ে বলতেও যান, অমনি তারা হেসে উড়িয়ে দিতে চায়। ব্রজদা বলেন, এই একটা দোষেই বাঙালি গেল। বলাকার কথা থাক, এফিসিয়েন্সির কথা বলি। সেদিন হচ্ছিল জীবন বীমা নিয়ে, এফিসিয়েন্সির কথা উঠল। যদুদা বলছিলেন, ন্যাশনালাইজ করবার পর জীবন বীমা অফিসের এফিসিয়েন্সি জাহান্নামে গিয়েছে। প্রিমিয়াম জমা দিলে 1 বছর লাগে রসিদ আসতে। সুনীল বোস টাইপ মেশিনের খটখটি থামিয়ে বলল, ন্যাশনালাইজ করবার পর কোনো জিনিসেরই আর এফিসিয়েন্সি থাকে না। স্টেট বাস বলো, রেল বলো, গভর্নমেন্টের হাতে গিয়েছে কি তার 12টা বেজে গেল। সুনীত ঘোষ বলল, এ আমাদের ন্যাশনাল ক্যারেক্টারের দোষ মশাই। সাহেব কোম্পানির মতো এফিসিয়েন্সি দেশি কোম্পানি দেখাতে পারে না। ব্রজদা চুপচাপ শুনছিলেন, এতক্ষণ একটা কথাও বলেননি, কিন্তু আর থাকতে পারলেন না। বললেন, তোদের জেনারেশনটাই দেখছি বড্ড ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। আমাদের আমলে এটা ছিল না। এখন তোরা স্বাধীন হয়ে যেসব কথা বলিস, সেই পরাধীনতার আমলে সাহেবরা ওসব কথা বলতো, আর আমরা তাদের থোঁতা মুখ ভোঁতা করে দিতাম। সেই স্বদেশী আমলে একটা স্বদেশী বিমা কোম্পানি খোলা হয়েছিল। তখন রুল ব্রিটানিয়া বলে এক কোম্পানির খুব প্রতাপ। ওদের স্যার 420 বলে এক ঝানু স্কচ সাহেব ছিল ফিল্ড এজেন্টদের কর্তা। সেই সাহেব কোম্পানির দাপটে স্বদেশী বিমা কোম্পানি যখন লাটে ওঠার উপক্রম হলো, তখন স্যার রাজেন আমাকে রিকোয়েস্ট করলেন ফিল্ড এজেন্টদের পরিচালনার ভার নিতে। বলেছিলেন, এটাকে কেউ যদি দাঁড় করাতে পারে তবে তুমিই পারবে ব্রজদা। আমি ওটাকে প্রফেশন নয়, মিশন হিসাবে টেক আপ করলাম। একদিন স্যার 420-কে জিজ্ঞাসা করলাম, সাহেব, তোমাদের কোম্পানির এত পসার কেন বলতে পারো, অবশ্য যদি আপত্তি না থাকে। স্যার 420 বললেন, আপত্তি কিসের, এ তো ওপেন সিক্রেট। এফিসিয়েন্সি ম্যান স্রেফ এফিসিয়েন্সি। আমাদের ক্লায়েন্ট মারা যাবার সঙ্গে সঙ্গে আমরা হিসাবপত্র পরিষ্কার করে রাখি। শ্মশান থেকে ফেরবার পরেই তাদের ওয়ারিশকে চেক দিয়ে দিই। ইউ ইন্ডিয়ান্স এম্পারার অফ আইডলনেস, মানে কুঁড়ের বাদশাহ। পানির পিক ফেলতে তোমাদের 6 মাস লাগে। তোমরা জীবনেও আমাদের কোম্পানির সঙ্গে এটিয়ে উঠতে পারবে না। নেভার নেভার নেভার। তোরা তো জানিস, ব্রজরাজ কারফর্মার ন্যাশনাল স্পিরিটে যদি কেউ ঘা দেয় তাহলে সে ফিউরিয়াস হয়ে ওঠে। সাহেব পেটার কথা শুনে আমি তাই মরিয়া হয়ে উঠলাম। নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করে এফিসিয়েন্সির আমরা 100 গুণ বাড়িয়ে ফেললাম। ফল মিলল হাতে হাতে। উইদিন 6 মান্থ 7.5 লাখ টাকার বিজনেস দিলাম। খবর পেয়ে সেই স্কচ সাহেবের চোখ কপালে উঠল। একদিন আমাকে ডেকে বললে, বাবু, তুমি যে মিরাকল করলে, তোমার সিক্রেটটা কি বলবে? অফকোর্স, যদি আপত্তি না থাকে। হেসে বললুম, সাহেব, আপত্তির আর কি আছে? তোমার কোম্পানির মূল মন্ত্র যা, আমার কোম্পানিরও তাই, এফিসিয়েন্সি। তবে এফিসিয়েন্সি তোমাদের থেকে আমাদের 1000 গুণ বেশি। এ তো স্কচ ফার্ম নয়, বাঙালি ফার্ম। সাহেব বলল, হোয়াট, কি বললে? আমি বললুম, ঠিকই বলেছি, একদিন এসে দেখেই যাও না। সাহেবের বাচ্চা তো এলো একদিন। কাজকর্ম দেখে সত্যিই খুশি হলো খুব। আমার ঘরে জানালার ধারে বসে দুজন কফি খেতে খেতে গল্প করছি। এমন সময় 5 তলার ছাদ থেকে আমাদের এক পলিসি হোল্ডার পা ফসকে পড়ে গেল। প্রিমিয়াম জমা দিতে এসেছিল। রাস্তা থেকে গেল রব উঠল। লোকটা 5,000 টাকার বিমা করেছিল। আমার ঘর তেতলায়। আমার জানালার পাশ দিয়ে পড়বার সময় তার হাতের মুঠোয় পুরো পাওনার বেয়ারার চেকখানা গুঁজে দিলাম।
পুরো টাকা হাতে নিয়েই সে আছাড় খেয়ে মরল। সাহেবের চোখ ছানা বড়া, অনেকক্ষণ গুম মেরে বসে রইল। তারপর উঠে আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললে, চোখে না দেখলে ভাবতাম গুল ঝাড়ছ, তোমাদের সঙ্গে আমরা পারবো না, আমাদের ব্যবসাটা গুটোতেই হবে দেখছি। লিসন চ্যানেলে আজকে শুনলেন রূপদর্শীর লেখা দ্বিতীয় গল্প।